আসসালামু আলাইকুম। আজ পহেলা অক্টোবর ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি এবং তাদের কার্যক্রমের উপর আরোপিত স্থগিতাদেশ কখনো তুলে নেওয়া যেতে পারে, এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক জুরকার নাইন সায়েরের ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে নুরুল মজিদ হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, তার চোখ বন্ধ। কেউ কেউ বলছেন মুমূর্ষু অবস্থায়ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন মৃত্যুর পরও তার হাতে হাতকড়া পরানো ছিল। নুরুল মজিদকে গত বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, তার নামে ঢাকায় 4টি হত্যা মামলা এবং নরসিংদীতে একটি হত্যা মামলা রয়েছে। তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত সোমবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল 75 বছর। গত বছরের জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী নভেম্বরে ঘোষণা করা হতে পারে। আরও 3টি মামলার সাক্ষ্য গ্রহণ ডিসেম্বরে শেষ হয়ে রায় হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। এসব মামলায় আসামি রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক কর্মকর্তা সহ 57 জন। অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলার রায় হতে পারে। আসামিদের সর্বোচ্চ সাজার ব্যাপারেও আশাবাদী প্রসিকিউশন। তরুণদের সম্মিলিত শক্তিকে একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূতকরণের আলোচনা শুরু হয়েছে সম্প্রতি, কিন্তু সেই আলোচনা থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দল দুটি। মূলত এক হওয়ার পরে দলের নাম কি হবে, মূল নেতৃত্বে কে থাকবেন, আর উভয় দলের প্রথম সারির নেতাদের পদ পদবি বন্টন কেমন হবে, এসব নিয়েই ঝুলে আছে একীভূতকরণের উদ্যোগ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দেশের বাইরে থাকায় আলোচনায় গতি নেই বলে জানিয়েছেন দল দুটির নেতারা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলন করছে ইসলামী দলগুলো। প্রথম পর্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। সে কর্মসূচির এক সপ্তাহ না পেরোতেই দ্বিতীয় পর্বের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। 12 দিনের নতুন কর্মসূচিতে থাকছে গণসংযোগ, গণমিছিল এবং স্মারকলিপি প্রদান। গতকাল পৃথক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেছে দল দুটি। দ্বিতীয় পর্বের কর্মসূচি হিসেবে এই দুই দল ঘোষণা দিয়েছে অক্টোবর মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করবে তারা। 10ই অক্টোবর রাজধানী সহ বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং 12ই অক্টোবর দেশের সব জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামাতের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। রাজধানীতে গত সোমবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে ছড়িয়ে পড়া বিএনপির একটি প্রার্থী তালিকাকে ভুয়া এবং বানোয়াট আখ্যা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে। পোস্ট করা তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
জুলাই আন্দোলনের পর পুলিশ যেই ভঙ্গুর অবস্থায় পড়েছিল সেখান থেকে অনেকটাই উত্তরণ হয়েছে। তারপরও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পুলিশের সক্ষমতা অর্জনের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সেই সঙ্গে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের জন্য হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার ঘোষিত এসব প্যাকেজের মধ্যে সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,10,000 টাকা। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ও সহিংসতার ঘটনার জেরে যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ প্রথমে শিথিল ও পরে স্থগিত করা হয়েছে। শারদীয় দুর্গা উৎসব ও 8 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। এদিকে অবরোধ কর্মসূচি শিথিলের পরও গতকাল খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে দূরপাল্লার বাস চলাচল করেনি। প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়। পরিস্থিতি থমথমে। এছাড়া খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত ওই অফিস আদেশে লেখা রয়েছে, আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য না থাকতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সব শর্ত পূরণ করায় নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। গণবিজ্ঞপ্তি জারি করার পর কেউ আপত্তি না করলে চূড়ান্তভাবে নিবন্ধন পাবে দল দুটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানীর বাড্ডায় একটি মন্দিরে কর্তব্যরত পুলিশ সদস্যদের 30টি গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার এসআই মুবাশশির রহমান ও এএসআই বাচ্চু মিয়া এবং 5 জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে গতকাল মঙ্গলবার কুমারী পূজায় নেমেছিল ভক্তদের ঢল। রাজধানীর ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে এবার কুমারী রূপে দেবীর আসনে বসানো হয়েছে 6.5 বছরের লাবণ্য চট্টোপাধ্যায়কে। দুর্গাপূজার মহানবমী আজ বুধবার। আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। কক্সবাজার ও বগুড়ায় যুবদল ও জামায়াতের 2 নেতা খুন হয়েছেন। তারা হলেন কক্সবাজারের জামায়াতের নেতা আমজাদ হোসেন, যার বয়স 24 বছর, এবং বগুড়ার যুবদল নেতা রাহুল সরকার, যার বয়স 28 বছর। দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উভয় ঘটনায় অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মূলত জমি ও পুকুর নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী, যার বয়স 16 বছর, ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই তরুণী 9ম শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে সকাল 10টার দিকে পূজা দেখার জন্য ওই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নেয় এক যুবক। পরে সারাদিন পূজা দেখিয়ে রাতে অটোরিকশায় তুলে দিলে চালক তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পুলিশ জানায়, রাত 11টার দিকে রাস্তার পাশে কিশোরীকে ফেলে রেখে চলে যান অটোরিকশা চালক। পরে ভুক্তভোগী বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পুলিশের সহায়তা নেন স্বজনেরা। চুরি ঠেকাতে ঘরের দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখতেন সুমনা রানী, যার বয়স 42 বছর। সেই তারে জড়িয়ে প্রাণ গেল নিজের এবং বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা রানীর, যার বয়স 18 বছর। গত সোমবার রাত 1টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট গ্রামে নিজ ঘর থেকে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা জানান, চুরি ঠেকাতে ঘরের দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখতেন সুমনা। এতে জড়িয়েই দুজনের মৃত্যু হয়েছে। জনগণ এখন নির্বাচনমুখী। এতে কেউ বাধা সৃষ্টি করলে তারাই রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
গতকাল মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন 556 জন। ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে নিজ অংশ বুঝে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেই সম্পত্তি ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দান করেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় আদালতে সাক্ষীদের জবানবন্দি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামিদের বিরুদ্ধে পৃথক 3টি মামলায় পঞ্চম দিনে আরও 9 জন সাক্ষ্য দিয়েছেন। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে নতুন একটি পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, পরিকল্পনার 20 দফা প্রস্তাব মেনে নিলে গাজায় ইসরায়েলের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন, তবে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে দ্বিমত পোষণ করেছেন তিনি। ব্যাংকিং সেক্টরের খবর। 3 ব্যাংকের 2300 কোটি টাকা বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের 1000 কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 800 কোটি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির 500 কোটি টাকার বন্ড রয়েছে। বিনোদনের খবর। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর জন্মদিন আজ। 1976 সালে ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম। মূলত বিজ্ঞাপন বানিয়ে পরিচিতি পান অমিতাভের প্রথম নাটক হাওয়াঘর এবং প্রথম সিনেমা আয়না বাজি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলের সাথে আপনি যুক্তও থাকতে পারেন।